আজকের গল্প গোলকধাঁধা। কলমে সুপর্ণা ঝা। তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলাম আজ। বেরোনোর সময় মায়ের মুখটা কেমন যেন উদাস লাগছিল, তাই মনটা বসতেই চাইছিল না আজ কাজে। ডুপ্লিকেট চাবিটা দিয়ে মেন গেটটা খুলে সঙ্গে করে আনা ফলগুলো টেবিলের ঝুড়িতে সাজিয়ে রাখতে গিয়ে দেখলাম আগের আনা ফলগুলোর প্রায় কিছুই খাননি মা। তাই বাসি ফলগুলোকে আলাদা করে রেখে দিয়ে হাত ধুয়ে ব্যালকনির দিকে গেলাম। আমার এখানে আসার পর থেকেই মা আমার 8তলার ব্যালকনিটাতেই বেশিরভাগ সময় পার করেন। কোম্পানির তরফ থেকে পাওয়া সুন্দর এই ফ্ল্যাটটিতে একাই থাকি আমি। গত মাসে মাকে নিয়ে এসেছি আমার কাছে। সারাদিন অফিসে আর নিজের কাজের ফাঁকে আমি আপ্রাণ চেষ্টা করছি মাকে সময় দেওয়ার, খুশি রাখার। তবুও কদিন ধরে মাকে যেন কেমন মনমরা দেখাচ্ছে। চুপচাপ ফলগুলো সাজিয়ে দুধের ট্রেটা প্যাকেটগুলো ফ্রিজে রেখে আমি মায়ের কাছে যাচ্ছিলাম। আমার শব্দ পেয়ে মা খোকা এলি বলতে বলতে উঠে আসছিলেন। আমি বললাম, কি হলো, তুমি আবার উঠছো কেন মা? আমি চা বানিয়ে নিয়ে আসছি, দুজনে একসঙ্গেই বসে আজ চাটা পান করব। মা বললেন, তুই বস, আমি চা বানিয়ে আনছি। সারাদিন অফিস করে তুই ক্লান্ত হয়ে গেছিস তো? আরে না না, কিচ্ছু ক্লান্ত হইনি, তুমি বসো তো, আমি তোমাকে আজ দারুণ একটা চা বানিয়ে খাওয়াচ্ছি বলে মায়ের হাতটা ধরে ব্যালকনির চেয়ারটাতে আবার বসিয়ে দিয়ে আমি কিচেনে গেলাম চা বানাতে। আমি অয়ন ব্যানার্জি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও। বছর 2 হলো কলকাতা থেকে প্রমোশন পেয়ে হায়দ্রাবাদে এসেছি। কলকাতার কাছে মধ্যমগ্রামে আমার পৈতৃক বাড়ি। সেখানে দাদা বৌদি আর তাদের 2 ছোট ছোট ছেলে মেয়ের সঙ্গে মা থাকেন। আমার উচ্চ মাধ্যমিকের বছরেই আমার বাবা মারা যান। তারপর আমার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার দাদাই গ্রহণ করেন। বরাবরের ভালো ছাত্র আমি, সারা জীবন বাইরে থেকেই পড়াশোনা করেছি। অবশ্য আমাদের পৈতৃক কাপড়ের দোকানটা দাদা নিজের মতো করে চালনা করেন। আমি কোনো হিসেব নিতে যাইনি কোনো দিন। এমনকি আমি চাকরিতে ঢোকার পর বাবার তৈরি অসমাপ্ত দোতলাটা কমপ্লিট করে দিয়েছি, যাতে নিচতলাটা ভাড়া দিয়ে মায়ের হাতে কিছু টাকা আসে প্রতি মাসে, যাতে করে মা নিজেকে অসহায় না ভাবেন। তবুও মায়ের অভিযোগের অন্ত নেই। এমনিতে বৌদি বেশ ভালোই, হাসি খুশি আর ঠান্ডা স্বভাবের। তবুও মায়ের সঙ্গে একদমই বনিবনা হচ্ছে না, তাই বাধ্য হয়েই মাকে এনে রেখেছি আমার ফ্ল্যাটে। এখানে এসে প্রথম 2 সপ্তাহ বেশ ভালোই থাকলেন, কিন্তু 2-4 দিন ধরে মাকে মনমরা লক্ষ্য করছি। তাই তো আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে এলাম। এই নাও তোমার চাটা বলে মায়ের দিকে চায়ের কাপটা এগিয়ে দিলাম। মা অন্যমনস্ক হয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে, শরীর ঠিক আছে রে খোকা? আমি বললাম, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু তোমাকে এত চুপচাপ দেখাচ্ছে কেন? তোমার শরীর ঠিক আছে তো মা? হ্যাঁ ঠিকই আছে, তবে এই একা ঘরে কি কারোর ভালো লাগে? তারপর একটু ঢোক গিলে বললেন, সিমরানের বাড়ি থেকে কি বলছে রে? কবে আর তোরা বিয়ে থা করবি বলতো খোকা? বলে মা জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আহ মা, আবার সেই এক কথা, কতবার বলেছি যে সিমরন নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করবে না, এখনও 3-4 বছর লাগবে ওর। আমার মুখের কথা থামিয়ে দিয়ে মা বললেন, ততদিন আমি আর বেঁচে থাকবো না মনে হয়। একটা বৌমা মনের মতো হলো না, আর একটা দেখতেই পেলাম না, সবই আমার পোড়া কপাল বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি একটা মৃদু ধমক দিয়ে বললাম, আহ মা, আবার শুরু করলে? তারপর কথাটা ঘোরাতে কুকিজের প্লেটটা মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বললাম, মা এটা খেয়ে দেখো, বিদেশি কোম্পানির কুকিজ, দারুণ টেস্ট। না রে খোকা, তুই খা, আমি পরে খাবো, সন্ধে পড়ে গেল, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। তাছাড়া সারাদিন শুয়ে বসে দুপুরের খাবারই হজম হয়নি। ঠিক আছে চলো তাহলে, নিচ থেকে একটু হেঁটে আসি বলে মায়ের উত্তরের অপেক্ষায় ওনার মুখের দিকে তাকালাম। না রে খোকা, তুই যা, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আমি উদ্বেগের সঙ্গে জিজ্ঞেস করলাম, কেন মা, কি হয়েছে? কিছু না বলে সন্ধ্যের ধূপ জ্বালাতে উঠে গেলেন মা। ঠিক সেই সময়ই সিমরনের ফোন এলো। প্রতিদিনই অবশ্য আমার অফিস ছুটির পর এই সময়ই ও ফোন করে। আস্তে করে বললাম, হ্যালো।
হ্যাঁ বলো সিমি। হ্যাঁ, আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি। হ্যাঁ হ্যাঁ, মা ভালোই আছেন। তবে ওই এক কথা। কি আবার? সেই তোমার আমার বিয়ের কথা, আর কবে বিয়ে করব, এই সব আর কি। না না, আমি এসব বলছি না। মা তার ছোট ছেলের কষ্ট দেখে এসব বলছেন বলে আমি একটু হাসলাম। ওপাশে সিমরনের অভিমান হয়ে গেল মনে হয়। হ্যাঁ হ্যাঁ সিমি, আমি সব বুঝতে পারছি। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি সুন্দরী। আর এ তো মোটে 3-4টে বছর। ওকে, টেক কেয়ার। বাই জানু। সিমরনের সঙ্গে কথা বলার পর মনটা একটু চঞ্চল হয়ে উঠল। মা সন্ধ্যা আহ্নিকে বসেছেন। মুখ বাড়িয়ে দেখে নিয়ে একটা সিগারেট ধরালাম। সত্যি তাই, আমার সিমিকে নিজের করে পেতে আরও বছর 3 অপেক্ষা করতে হবে। মা কি এতদিন ধৈর্য ধরে থাকতে পারবেন? হঠাৎই মায়ের আওয়াজে আমার সম্বিত ফিরল। হাতের সিগারেটটা প্রায় শেষ হয়ে গেছিল। তাড়াতাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে একটু কেশে নিলাম, যাতে সিগারেটের গন্ধটা হাওয়ায় উড়ে যায়। অবশ্য সন্ধ্যের পর প্রচুর বাতাস এখানে। কি একটা কথা বলতে বলতে মা এদিকেই আসছেন। কিন্তু এত তাড়াতাড়ি মায়ের আহ্নিক সারা হয়ে গেল কেন? ছোট খোকা, একবার ভিডিও কল লাগাতো বাড়িতে। তুতান তিতিরকে একটু দেখি। মনটা বড্ড আনচান করছে। বাচ্চাগুলো খুব চঞ্চল তো। বলতে বলতে আমার মুখের দিকে তাকালেন মা। আমি একটু রুষ্ট স্বরেই বললাম, আবার তুমি পিছু টানে মোহে পড়ছো মা? গত রবিবারই তো ভিডিও কলে দেখলে ওদেরকে। তাছাড়া শুনলে না দাদা কি বলল? তোমায় দেখে ওরা কান্নাকাটি করে, আর বৌদিও ওদের সামলাতে না পেরে বিরক্ত হয়। সবই তো বুঝি রে খোকা, কিন্তু আমি তো মা। যত মায়া মমতা যে আমার বুকেই দিয়েছেন ভগবান। মাকে মন খারাপ করতে দেখে আমি নরম হয়ে বললাম, আর আমার জন্য তোমার মায়া হয় না মা? আমিও তো এই বিদেশ বিভুঁইয়ে একা একা পড়ে আছি। মা বললেন, হয়তো সেই জন্যই তো তোর কাছে এসেছি খোকা। কিন্তু তুই তো তোর কাজ নিয়ে নিজের জগতে ভালোই আছিস। ওদিকে 2টো বাচ্চা নিয়ে বৌমার যে খুব কষ্ট হচ্ছে, যতই ও মুখে না বলুক, স্বীকার না করুক আমার উপকার, কিন্তু আমি তো সবই বুঝতে পারছি। তাহলে তুমি কি চাও মা? বলে মায়ের মুখের দিকে তাকালাম আমি। মা মাথাটা নিচু করে আস্তে করে বললেন, তুই সময় করে আমাকে বাড়িতেই রেখে আয় খোকা। আমি বিরক্ত হয়ে বললাম, তোমার আসার 1 মাসও হয়নি মা, এখনই এত অধৈর্য হয়ে পড়লে? তাছাড়া যখন তখন আমি চাইলেই কি ছুটি নিতে পারবো বলো তো? আর আবার যদি বৌদির সঙ্গে তোমার বনিবনা না হয়, তখন কি করবে? বৌদির স্বভাব তো আর পাল্টাবে না। তার চেয়ে এখানে আরও কিছুদিন থাকো। বৌদি নিজে থেকে যখন তোমাকে ডাকবে তখনই যেও না হয়। আমার কথাটা মায়ের মনোপুত হলো না মনে হয়। তবু মুখে কিছু না বলে নিজের ঘরের দিকে চলে গেলেন। আর একটা সিগারেট ধরিয়ে বসলাম আমি। গত মাসে বৌদির সঙ্গে মায়ের প্রায় হাতাহাতির মতো অবস্থা হয়েছিল। বাধ্য হয়েই 2 দিনের জন্য গিয়ে মাকে নিয়ে আসতে হয়েছিল আমায়। সামান্য সামান্য কারণে অশান্তি। বাড়িতে কেজি 2 দুধ আসলেও মায়ের একাদশীর পাতে 2 হাতা দুধ পড়ে না। মা নিজের হাতে করে ফলমূল কিনে নিয়ে আসে, অথচ বৌদি কোনো দিনই হাতে তুলে মাকে কিছু দেয় না নাকি। মাও নাকি ওনার বান্ধবীদের বাড়িতে গিয়ে বৌদির নামে নিন্দা চর্চা করে আসে। বৌদিও আবার নিচের ভাড়াটেদের কাছে নাকি মায়ের বদনাম করে সব সময়। মায়ের এইসব ছোটোখাটো অভিযোগ শুনতে শুনতে আমারই মাথাটা খারাপ হয়ে গেছিল। তাই তো মাকে খুব যত্নে আদরে রাখবো বলে নিয়ে এসেছি এখানে। কিন্তু মায়ের শরীরটাকেই শুধু আনতে পেরেছি। মনটা পড়ে আছে ওখানকার সংসারেই। যতই আমি রাগ করি না কেন, সেই মোহ কাটিয়ে মাকে বের করে আনার ক্ষমতা নেই আমার। ঘর অন্ধকার করে বিছানায় গিয়ে শুয়ে পড়েছেন মা। মায়ের ঘর থেকে কাশির আওয়াজ আসছে। সংসারের অত গোলক ধাঁধা ঢুকবে না আমার সহজ মস্তিষ্কে। তাই অত মাথা খাটিয়ে কাজ নেই। না, আর আটকে রাখা যাবে না মাকে। আমি ল্যাপটপটা খুলে প্লেনের টিকিট দেখতে বসলাম। অফিসের ছুটির জন্য একটা দরখাস্তও লিখতে হবে। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।